আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। 60 সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা 25টি আসন উপজাতি সংরক্ষণের জন্য দাবি করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভিডিও বার্তায় কেন্দ্র মথা পরবর্তী বৈঠক নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। 60 সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় উপজাতিদের জন্য 20টি নয়, এবার 25টি আসন সংরক্ষণের দাবি জানালেন ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে এডিসির জন্য ডিরেক্ট ফান্ডিং, উপজাতিদের জন্য ল্যান্ড রাইট, মণিপুরীদের জন্য বিধানসভায় একটি আসন, রাজ্যে একটি উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন, ককবরক ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। मेरा जो दिल्ली में मीटिंग है उसमें मैंने 25 सीट्स मांगा है आउट ऑफ 60 इन द असेंबली। मैंने डायरेक्ट फंडिंग मांगा है, मैंने लैंड राइट्स मांगा है, मैंने 8 शेड्यूल में कॉकबोरोक, अदर तिप्रासा नेटिव लैंग्वेजेस इंक्लूडिंग डायलेक्ट्स लाइक काउब्रू, यू हैव हालाम लैंग्वेज, यू हैव रंगलोंग, दारलोंग, उनको भी मैंने कहा है कि 8 शेड्यूल में लाने के लिए। और हमारा ऑप्शन है कि हमारा कॉलोमा रोमन स्क्रिप्ट में होना चाहिए, ये हमने पॉइंट रखा है। हमने कहा है कि हमारे जो पट्टा देने का अधिकार, लैंड राइट्स का अधिकार, ये सब हमारे एडीसी के पास होना चाहिए, क्योंकि आज भी तिपरासा अपने गांव में रहकर अपना जमीन का मालिक नहीं है। हमने मणिपुरी के लिए भी एक एक्स्ट्रा सीट असेंबली में डिमांड किया है, क्योंकि मैं चाहता हूं और मैं जानता हूं कि मणिपुरी भी हमारा सोसाइटी का है, तो उनको भी मिलना चाहिए। चाय बागान के लिए एक डेवलपमेंट बोर्ड के बारे में मैंने डिमांड किया है। मैंने कहा है कि हमारा जो फंडिंग है आज के दिन वो स्टेट के थ्रू नहीं, सेंटर के थ्रू होना चाहिए, एक मैकेनिज्म होना चाहिए। 125th अमेंडमेंट को पार्लियामेंट में पास होना ही पड़ेगा, उससे हमें फाइनेंशियल ऑटोनॉमी मिलेगा। मैंने सेंट्रल ट्राइबल यूनिवर्सिटी डिमांड किया है, मैंने एम्स लाइक हॉस्पिटल डिमांड किया है, मैंने बहुत चीज डिमांड किया है, और मैं चाहता हूं कि ये सब चीज इंप्लीमेंट हो। আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় সরকারের সাথে ত্রিপুরামথার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और तिपरासा अकॉर्ड का सेकेंड राउंड मीटिंग नवंबर 3rd वीक को हो रहा है। मैं ये आपको इन्फॉर्म करने के लिए आया हूं। मीटिंग फिर से दिल्ली में होगा शायद, और तिपरासा अकॉर्ड का सेकेंड राउंड मीटिंग अब दिल्ली में होगा, और इस बार शायद एडीसी के कुछ ऑफिशियल्स भी इसमें शामिल होंगे। চলতি বছরের 2রা মার্চ কেন্দ্র ত্রিপুরামথা চুক্তির 6 মাস পর প্রথমবারের মতো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসের 24 তারিখ। বৈঠকে 2 মাস পরপর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে বলে নেওয়া হয় সিদ্ধান্ত। প্রথমবারের বৈঠকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মথার প্রাক নির্বাচনী কোর এজেন্ডা উচ্চই রাখে ত্রিপুরামথা। এবারের বৈঠকেও এই বিষয়টি উচ্চই রাখার ইঙ্গিত দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। মুহূর্তের খবরে। যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদকে বর্তমান বিশ্বে চ্যালেঞ্জ বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রিক্স সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রিক্স শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যুদ্ধ সমর্থন করে না, বরং সংলাপ ও কূটনীতিকে সমর্থন করে বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ব্রিক্স বিশ্বকে সঠিক পথে নিয়ে যেতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যেমন কোভিডের মতো চ্যালেঞ্জকে একসঙ্গে কাটিয়ে উঠতে পেরেছি, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন সুযোগ তৈরি করতে হবে আমাদের বলে উল্লেখ করেন তিনি। 16তম ব্রিক্স সম্মেলন আয়োজনের জন্য রাশিয়ার
রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন আকারে ব্রিক্স বিশ্বের মানবতার 40% এবং অর্থনীতির 30% প্রতিনিধিত্ব করে। বিগত 2 দশকে ব্রিক্স অনেক অর্জন করেছে। আমি নিশ্চিত যে আগামী সময়ে এই সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরো কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স তার নতুন আকারে $30 ট্রিলিয়ন বেশি একটি বড় অর্থনীতি। ব্রিক্স বিজনেস কাউন্সিল এবং ব্রিক্স উইমেন্স বিজনেস অ্যালায়েন্স আমাদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, কৃষিতে বাণিজ্য সহজীকরণ, নমনীয় সাপ্লাই চেইন, ই-কমার্স এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে এই বছর ব্রিক্সের মধ্যে যে ঐক্যমত্য পৌঁছেছে তা আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে বলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। डिजिटल हेल्थ में भारत का सफल अनुभव ब्रिक्स पार्टनर्स के साथ साझा करने में खुशी होगी। फ्रेंड्स, क्लाइमेट चेंज हमारी साझी प्राथमिकता का विषय रहा है। रूस की अध्यक्षता में ब्रिक्स ओपन कार्बन मार्केट पार्टनरशिप के लिए बनी सहमति का स्वागत करता है। भारत में भी ग्रीन ग्रोथ, क्लाइमेट रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर और ग्रीन ट्रांजिशन पर विशेष रूप से बल दिया जा रहा है। इंटरनेशनल सोलर अलायंस, कोएलिशन फॉर डिजास्टर रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर, मिशन लाइफ यानी लाइफस्टाइल फॉर एनवायरमेंट, एक पेड़ मां के नाम जैसे इनिशिएटिव लिए गए हैं। पिछले वर्ष COP28 के दौरान हमने ग्रीन क्रेडिट जैसे महत्वपूर्ण पहल की शुरुआत की। मैं ब्रिक्स पार्टनर्स को इन इनिशिएटिव से जुड़ने के लिए আমন্ত্রিত করতা হूं। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশে পরিকাঠামো নির্মাণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভারতে মাল্টি মডেল কানেক্টিভিটি দ্রুত বাড়াতে আমরা গতিশক্তি পোর্টাল তৈরি করেছি। এটি এই উন্নয়নগুলির সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নে সাহায্য করেছে এবং লজিস্টিক খরচ কমিয়েছে। আমরা আপনাদের সবার সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে খুশি হব। আমরা ব্রিক্স দেশগুলির মধ্যে আর্থিক একীকরণ বাড়ানোর প্রচেষ্টাকে স্বাগত জানায়। স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং সহজ আন্তঃসীমান্ত অর্থ প্রদান আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে। ভারত দ্বারা নির্মিত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ভারতের একটি বড় সাফল্যের গল্প। এটি অনেক দেশে গৃহীত হয়েছে। গত বছর আমরা শেখ মোহাম্মদের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতেও এটি চালু করেছি। এক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গেও সহযোগিতা করা যেতে পারে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ব্রিক্সের অধীনে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বৈচিত্র্য এবং বহু মেরুতে আমাদের বিশ্বাসে আমাদের শক্তি। এটি আমাদের শক্তি, মানবতার প্রতি আমাদের ভাগ করা বিশ্বাস, যা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ এবং শক্তিশালী ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে বলে এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হেজামারা স্থিত মৎস্য দপ্তরে পরিদর্শনে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রচুর অনিয়ম লক্ষ্য করেন। দীর্ঘ 6 মাস যাবৎ অফিস খোলা হয়নি বলে প্রচুর মৎস্য চাষ সামগ্রী নষ্ট হয়েছে বলে দপ্তরের দায়িত্বে থাকা ইনচার্জকে সকলের নির্দেশ দেন মন্ত্রী। জানা যায় মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের ডাইরেক্টর ও অন্যান্যদের নিয়ে হেজামারার মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রে পরিদর্শনে গিয়ে জানতে পারেন দীর্ঘ 6 মাস যাবৎ অফিস খোলা হচ্ছে না বলে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, সঙ্গে অফিসের পরিকাঠামো নষ্ট হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই অনিয়মের জন্য মন্ত্রী দপ্তরের দায়িত্বে থাকা ইনচার্জকে শোকজ করেছেন এবং বাড়িতে থাকা অন্য অফিসারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন। আমরা লক্ষ্য করেছি যে সম্ভবত 1-2 যারা কনসার্ন অফিসার ছিলেন তারা সঠিকভাবে সেটাকে গুরুত্ব দেয়নি এবং যার কারণে সেখানে অনেক কিছু নষ্ট হয়েছে। তো আমাদের নজরে এসে আমি নিজেও ভিজিট করছি, ডাইরেক্টর সাহেব ছিলেন আমার সাথে। আমরা বলেছি অ্যাকর্ডিংলি তাদের শোকজ করা হবে এবং যদি স্যাটিসফ্যাক্টরি আনসার আমরা না পাই তাহলে আমরা স্ট্রিক্ট অ্যাকশন তাদের এগেইনস্টে নেব। ত্রিপুরা সড়ক পরিকাঠামো উন্নয়নে 2800 কোটি টাকার অর্থ অনুমোদন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। বিপুল এই অর্থের সিংহভাগ ব্যয় হবে
NHIDCL এর মাধ্যমে। তবে 2018 সালে বিনা টেন্ডারে 450 কোটি টাকার বরাত পাওয়া থেকে শুরু করে গত 5 বছরে 22টি প্রজেক্ট হাতিয়ে নেয় NHIDCL, যার সিংহভাগ ক্ষেত্রেই নিম্নমানের কাজ এবং চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজনৈতিক দল এমনকি সংশ্লিষ্ট সাধারণ মানুষের। তবে কি NHIDCL এর পাপের বোঝা বইছে ত্রিপুরাবাসী? নিউজ নামের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয়টি। 2015 সালে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় সড়ক মহাসড়ক নির্মাণের গতি বাড়ানোর জন্য গঠন করা হয়েছিল NHIDCL। তবে শুরু থেকেই NHIDCL এর কাজকর্ম নিয়ে সময়ে সময়ে অভিযোগ করে আসছিল উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নাগাল্যান্ডে কর্মরত NHIDCL এর এক প্রাক্তন মহা ব্যবস্থাপকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছিল CBI। ত্রিপুরাতে NHIDCL এর প্রথম আগমন 2018 সালে, তাও ত্রিপুরার অভ্যন্তরে জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণ ও সংস্কারে বিনা টেন্ডারে NHIDCL এর 450 কোটি টাকার বরাত বাগিয়ে নিয়েছিল তৎকালীন বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকারের সময়ে, যেখানে 2015-16, 16-17, 2017-18 অর্থ বছরে জাতীয় সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণের কাজগুলি করে আসছিল রাজ্যের পূর্ত দপ্তর। সেখানে 2018-19 সালে জরুরি ভিত্তিতে টেন্ডার ছাড়াই NHIDCL কে কেন এত টাকার কাজের বরাত দেয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকায়নি NHIDCL। গত 5 বছরে কমপক্ষে 22টি সড়ক মহাসড়ক এবং জাতীয় সড়কের কাজ বাগিয়ে নেয় NHIDCL। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরার মতো পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত কোডগুলি অনুসরণ না করার কারণে সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং এই ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও NHIDCL এর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষের। NHIDCL এর কাজ এতটাই নিম্নমানের ছিল যার ফলে নির্মাণের 2-3 বছরের মধ্যেই ভেঙে পড়ে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক, আগরতলা কৈলাসহর হয়ে খোয়াই এবং কমলপুর জাতীয় মহাসড়ক, আগরতলা চুরাইবাড়ি জাতীয় মহাসড়ক এবং NH44A এর ভাংমুন শিমলুং অংশ। পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত নিয়মগুলি অনুসরণ না করে সড়ক নির্মাণের কারণে সমূহ বিপদের আশঙ্কা করে NHIDCL এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রদর্শন করেছিল রাজ্যের পূর্ব সীমানায় ত্রিপুরা মিজোরাম সীমান্ত বরাবর জম্পুই হিলের ভাংমুনের গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের নির্ধারিত কোডগুলি অনুসরণ না করে জাতীয় সড়ক এবং মহাসড়কগুলি নির্মাণ করে সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরের কাঁধে চাপিয়ে দেয় NHIDCL। ফলে যা হবার তাই হয়। NHIDCL এর পাপের বোঝা বইতে হয় রাজ্যবাসীকে। দিন দুয়েক পর পরই জাতীয় সড়ক এবং মহাসড়কগুলির একটি পরিণত হয় মরণ ফাঁদে। সর্বশেষ গত সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির পর্যালোচনা সভায় NHIDCL এর কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ষার সময় কৈলাসহর, কাঞ্চনপুর, কুমারঘাট, খোয়াই, উদয়পুর এবং শান্তির বাজারের বিভিন্ন জাতীয় মহাসড়কের অন্তত 6টি প্রসারিত অংশ ধসে পড়ে। NHIDCL এর বেশিরভাগ সময় জরুরি অবস্থার সময় রাজ্য প্রশাসনের ডাকে সাড়া না দেবার বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে তুলে ধরেছেন বলে রিপোর্ট করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। রাজ্য সরকারের দাবি মেনে সড়ক পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ত্রিপুরাকে 2800 কোটি টাকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে NHIDCL এর বিরুদ্ধে উপর্যুপরি অভিযোগের কারণে এই সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং সংস্কারের বিষয়টিতে বিশদভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি।
বিশুদ্ধ ঘি, নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। উত্তর ত্রিপুরার আগর বাগান পরিদর্শনে জাপানের এক প্রতিনিধি দল। ভারত সরকার ও ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে এই পরিদর্শন। মূলত আগর গাছ থেকে কি জিনিস বা ওষুধ তৈরি হয় তা সরেজমিনে পরিদর্শন করার জন্যই তাদের রাজ্যে আসা। এছাড়া প্রকল্পের জন্য 400 কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বুধবার উত্তর ত্রিপুরা জেলার আগর ওট পরিদর্শনে আসেন জাপানের এই প্রতিনিধি দলটি। সঙ্গে ছিলেন ভারত সরকার ও ত্রিপুরা সরকারের বন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মূলত অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই পরিদর্শন বলে জানা যায়। এদিন জাপানের প্রতিনিধি দল সহ বন দপ্তরের উচ্চ আধিকারিকরা মামুন আগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অত্যন্ত খুশি হন। তারা বলেন, আগর ত্রিপুরার পাশাপাশি গোটা ভারতবর্ষে ও বহি রাষ্ট্রে সাড়া জাগিয়েছে। এদিকে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সম্পাদক আনফার আলী বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে অপরিসীম সাহায্য সহযোগিতা পাচ্ছেন। পূর্বে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন। এবার জাপান থেকে প্রতিনিধি দল আসার মূল কারণ হচ্ছে তারা সরেজমিনে দেখেছেন ত্রিপুরাতে কি পরিমাণ আগর রয়েছে আর আগর থেকে কি কি প্রোডাক্ট ও মেডিসিন তৈরি হচ্ছে। আগরের ওপর প্রায় 400 কোটি টাকা বরাদ্দ হবার পথে। বর্তমানে ভারতে মুম্বাই ও উত্তরপ্রদেশে ব্যাপকভাবে আগরের বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি হচ্ছে। তারা আশাবাদী আগামী দিনে ভারত ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় বহির্বিশ্বে আগর রপ্তানি করা সহজ হবে। আমাদের ত্রিপুরা সরকার ভারত সরকারের যৌথ প্রয়াসে আজকে আমাদের এই কদমতলা অঞ্চলে মামুন এন্টারপ্রাইজে বাড়িতে জাপান থেকে একটি প্রতিনিধি টিম এসেছেন ত্রিপুরা সরকারের দায়িত্বে। ওনারা বিশেষত ত্রিপুরাতে কি পরিমাণ আগর চাষ হচ্ছে এবং কি পরিমাণ আগর থেকে কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের ত্রিপুরা অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশন বরাবরে গুরুত্ব সহকারে ওনারা এসেছেন। আশা করি এই আশাটারে সামনে রেখে ত্রিপুরা সরকারের যে মনোভাব আগরটারে বহিরাষ্ট্রে এবং বহির্বিশ্বে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মেলার মাঠের ব্যবসায়ী হরিশঙ্কর সাহা খুনে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের। গত 15 অক্টোবর সন্ধ্যায় লেনদেন সংক্রান্ত বচসায় মেলার মাঠের ব্যবসায়ী হরিশঙ্কর সাহাকে এলোপাথারি ছুরি চালিয়ে গুরুতর আহত করেছিল কলেস্ট্রিলা নিবাসী রাহুল কৃষ্ণ রায়। দোকানের মেঝেতে ফেলে একের পর এক ছুরির আঘাতের দৃশ্য উপস্থিত স্থানীয় মানুষ ক্যামেরাবন্দি করেছিল, কিন্তু কেউ এগিয়ে যাননি। এমনকি পুলিশের সামনে নৃশংস ঘটনা ঘটলেও সময় মতো ঘটনাস্থলে উপস্থিত টিএসআর জওয়ানরা ব্যবস্থা নেননি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 17 অক্টোবর হরিশঙ্কর সাহার মৃত্যু হয়েছে। এদিকে ঘাতক রাহুল পুলিশে বেষ্টিত হয়ে হাসপাতালে আসার পথে স্থানীয় মানুষের গণরোষের শিকার হয়। তাতে তাঁর বুকের পাঁজর ভেঙে যাওয়ার পাশাপাশি একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। এদিকে বুধবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহুলের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন তাঁর মা। ওই দিন গণপিটুনিতে যুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাহুল কৃষ্ণ রায়ের পরিবার। আর্থিক লেনদেনের কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আক্রমণ করে বলে দাবি করেছে মৃত রাহুল কৃষ্ণ রায়ের পরিবার। তবে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এবার খেলার খবর। পৃথ্বীশের পর এবার ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে বাদ পড়লেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। আগামী 26 অক্টোবর থেকে আগরতলার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির এই তৃতীয় ম্যাচ। ব্যক্তিগত কারণে 26 তারিখ থেকে শুরু হওয়া ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে অংশ নিতে পারবেন না ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। এই মরশুমে বড়োদরা বিপক্ষে হারের সাথে তাদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছিল মুম্বাই। তবে মহারাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে নিজেদের ট্র্যাকে ফিরে আসে মুম্বাই। এদিকে ফিটনেস এবং শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে ত্রিপুরার বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্য পৃথ্বীশকেও বাদ দেওয়া হয়েছে মুম্বাই স্কোয়াড থেকে। এছাড়াও ত্রিপুরার বিরুদ্ধে মুম্বাই স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মিডল অর্ডারের মূল ভিত্তি এবং ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এদিকে আলোর জন্য উড়িষ্যার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ বাতিলের মধ্য দিয়ে পয়েন্ট হারালেও আধিপত্য বজায় রেখে ইনিংস ও 17 রানে মেঘালয়কে পরাজিত করে ত্রিপুরা। স্বাভাবিক কারণেই মুম্বাইয়ের সঙ্গে গ্রুপের তৃতীয় ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে নামবে টিম ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।